স্কুল পড়ুয়া দুইজন ছেলে হ্যাকিং শেখার পরে তাদেরই স্কুলের একজন ম্যাডামের ফোন হ্যাক করে। এরপরে সেই ম্যাডামের মোবাইলে থাকা কিছু প্রাইভেট জিনিস এবং তার কিছু প্রাইভেট কথাবার্তা সেই দুইজন স্টুডেন্ট শুনে ফেলে। এরপরে তারা কি করেছিল? অন্যদিকে খালি ফ্ল্যাটে একটি মেয়ের খুন হয়, সেই কেসটি কিভাবে সমাধান করেছিল পুলিশ সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি সিরাগান। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই 2022 সালের 7 ডিসেম্বরের ঘটনা দেখানো হয়। রাতের বেলা হাঁটাহাঁটি শেষ করে নন্দকুমার তার কুকুরটি নিয়ে তারই ফ্ল্যাটে চলে আসে, কিন্তু ফ্ল্যাটে ঢোকার আগেই তার কুকুরটি অন্য ফ্ল্যাটের দিকে তাকিয়ে বারবারই ঘেউ ঘেউ করছিল। নন্দকুমারের কাছে বিষয়টা অদ্ভুত লাগে, কিন্তু তারপরেও সেই ফ্ল্যাটে কোনো রকম নক বা জিজ্ঞাসা করা বাদ দিয়ে সে তার কুকুরটি নিয়ে তার নিজের ফ্ল্যাটে চলে যায়। এরপরে একটি ফ্ল্যাটে কোমলকে দেখানো হয়, যে তার প্রিপারেশন নিচ্ছিল কোনো একটা ভিডিও করার জন্য, কারণ কোমল রিং লাইটে মোবাইলটি লাগাচ্ছিল। ঠিক তখনই তার মনে হয় তার ফ্ল্যাটে কেউ রয়েছে। তখনই তার পেছন দিয়ে কোনো একটা লোকের ছায়া চলে যায়। কোমল ভয় পেতে শুরু করে। ঠিক তখনই তার মাথায় কেউ আঘাত করে বসে। কোমল নিচে পড়ে যায়। তখনও কোমল জীবিত ছিল। সে অনেক চেষ্টা করে ফ্ল্যাটের দরজা খোলার জন্য, কিন্তু তখনই তাকে পেছনে কেউ টেনে নিয়ে যায়, আর সিন এখানেই কাট হয়ে যায়। সকালবেলাতেই খবর পেয়ে পুলিশ সেখানে চলে আসে। পুরো ঘরটা তল্লাশি করতে থাকে। পুলিশ অফিসার ইম্বা ফ্ল্যাটে ঢোকার পরে পুরো ফ্ল্যাটটা ভালো করে তল্লাশি করে। তখনই ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন লোক এসে এম্বাকে বলে তারা কয়েকটি ফুটপ্রিন্ট পেয়েছে। তার মধ্যে একটা ফুটপ্রিন্ট এই মেয়েটিরই ছিল, অর্থাৎ কোমলের। অন্য একটি ফুটপ্রিন্ট 22-23 বছরের আরও একটি মেয়ের ফুটপ্রিন্ট ছিল, কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো ফিঙ্গারপ্রিন্ট সেই ফ্ল্যাটে খুঁজে পায়নি। এছাড়া তারা কোমলের ফোন আনলক করার চেষ্টা করছে, আর কোমল এই ফ্ল্যাটে একাই থাকতো। তখনই সেখানে নন্দকুমার চলে আসে। ইম্বা তাকে জিজ্ঞেস করে, তুমি প্রথম কিভাবে লাশটা দেখেছিলে? নন্দকুমার বলতে থাকে, রাতে আমি আমার লাকিকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। রাতে যখন আমি ফ্ল্যাটে ফিরি লাকিকে নিয়ে, তখন লাকি কোমলের ফ্ল্যাটের সামনে ঘেউ ঘেউ করছিল, কিন্তু আমি বিষয়টাকে পাত্তা না দিয়েই তাকে নিয়ে ফ্ল্যাটে চলে যাই। কিন্তু মাঝরাতে হঠাৎ করেই কারো চিৎকারের শব্দে আমার ঘুম ভাঙে। আমার ফ্ল্যাটে আমি একাই থাকতাম, তাই বাইরে বের হয়ে দেখতে থাকি যে কোনো কিছু ঘটেছে কিনা। কোমলের ফ্ল্যাট থেকে চিৎকারটা এসেছে বলে আমার মনে হচ্ছিল, তাই চেক করার জন্য আমি কয়েকবার নক করি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। আমার সন্দেহ হতে শুরু করে। তখনই আমি পুলিশে ফোন দেই। এম্বা তাকে জিজ্ঞেস করে, তোমার আশেপাশে আরও 2টি ফ্ল্যাট ছিল, তারা কেউ চিৎকারের শব্দ শুনল না, ঠিক তুমি শুনলে। এছাড়া তোমার পাশে আরও 2টি ফ্ল্যাট ছিল, চিৎকারটা তো তাদের ফ্ল্যাট থেকেও আসতে পারত। হুট করেই তোমার কোমলের ফ্ল্যাটের কথাই কেন মনে হলো? নন্দকুমার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে বলে, আমার জাস্ট মনে হয়েছে, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এম্বা বলে, ঠিক আছে, পরে জিজ্ঞাসাবাদের জন্য তোমাকে আবারও ডাকা হবে। এছাড়া এম্বা নন্দকুমারের ডিটেলস নিয়ে যেতে বলে, আর সাথে নন্দকুমার যাতে শহর থেকে বাইরে বের না হয় সেটাও তাকে বলে দেয়। ঠিক তখনই সেই ফরেন্সিক অফিসার এম্বাকে এসে জানায় কোমলের ফোনটা আনলক করা গেছে। কোমলের ফোনটা চেক করতে থাকে এম্বা। ঠিক তখনই সেখানে সে গ্যালারির প্রথম ফটোটা দেখে, যেটা দেখেই তার কিছুটা সন্দেহ হয়, কারণ সেখানে একটি স্প্রে ছিল, যেটা কিছুক্ষণ আগেও সে দেখেছে। এম্বা স্প্রের তোলা সেই ফটোটা ভালো করে চেক করে, সেটার টাইম অ্যান্ড ডেট দেখে, যেখানে দেখতে পায় এটা গতকালকে রাতেই তোলা হয়েছে, কিন্তু সেটার ডিরেকশনটা অন্যদিকে ছিল। এখন যেদিকে ঘোরানো সেদিকে নয়, অর্থাৎ এটা কেউ টাচ করেছিল। এম্বার সাথে সাথে একজন ফরেন্সিক অফিসারকে ডেকে বলে এই স্প্রেতে থাকা ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার জন্য। এরপরেও সামরিকভাবে এম্বা ধারণা করতে থাকে কোমল সুইসাইড করেছে, হয়তো পয়জন খেয়েই সে সুইসাইড করেছে, কারণ দরজাটা ভেতর থেকেই লক ছিল। এছাড়া ফ্ল্যাটে অন্যদিকে জোর করে ঢোকারও কোনো নিশানা পাওয়া যায়নি, তাই প্রাথমিকভাবে সেটাকে সুইসাইড বলেই তারা ধরে নিচ্ছে। এম্বা সেখান থেকে বের হওয়ার সময় একটা চকলেট দেখতে পায় ফ্লোরে। সাথে সাথে সে সেটা তুলতেই যাবে, ঠিক তখনই একটা বাচ্চা ছেলে এসে বলে এটা আমার, আর চকলেটটা নিয়েই সে দৌড় দেয়। এম্বাও এতে তেমন কিছু মনে করে না। এরপরে এম্বা তার হায়ার অফিসারকে কেসটা ব্রিফ করতে থাকে, বলে তার কাছে মনে হচ্ছে কোমল সুইসাইডই করেছে, কারণ ফ্ল্যাটটি ভেতর থেকেই বন্ধ ছিল, আর তার হাতের ভেতরে যেটা পাওয়া গেছে ধারণা করা হচ্ছে সেটা পয়জন, কিন্তু তারপরেও আমরা ডিটেলস ইনভেস্টিগেশনের আগে ফাইনাল রিপোর্ট দিতে পারবো না। এরপরেই ঠিক 6 দিন পরের ঘটনা দেখানো হয়, অর্থাৎ 13 ডিসেম্বর। সুন্দর ফোনে কারোর সাথে কথা বলছিল। সুন্দরকে অনেক টেনশনে থাকতে দেখা যায়,
কারণ কয়েকদিন ধরেই তার ছেলে মিসিং। পুলিশের কয়েকটা টিম সুন্দরের ছেলেকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা এখনও কোনো খোঁজ পায়নি। কিছুক্ষণ পরেই সে তার পিএস পুকে কল করে, কিন্তু কয়েকবার কল করার পরেও তার পিএস পু ফোনটা ধরছিল না। এরপরে সুন্দর তার গাড়িটা নিয়ে একাই কোথাও রাতের বেলা চলে আসে। গাড়ি থেকে নেমে আবারও সে কাউকে ফোন করতে চাচ্ছিল। এরপরেই পুলিশ অফিসার এম্বাকে দেখা যায় যে রাতেই বাড়ি ফিরছিল। এম্বা তার হাতে কিছুটা চোট পেয়েছে। এম্বা এবং অন্য একজন পুলিশ অফিসার সে বিষয়টা নিয়েই কথা বলছিল। ওই সময়টাতে কথা বলতে বলতে এম্বা ঘুমিয়ে পড়ে কিছুটা। ঠিক তখনই সে একটা দুঃস্বপ্ন দেখে। তার চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সে কাউকে বাঁচানোর জন্য চিৎকার করে চলছে। দুঃস্বপ্নটা দেখেই এম্বার ঘুম ভেঙে যায়। তারা গাড়িটা নিয়ে কিছু দূর আসতেই একটা লোক হঠাৎ করেই তাদের গাড়ির সামনে চলে আসে। এম্বা গাড়ি থামাতে বলে। লোকটার নাম ছিল কালিদাস। কালিদাস এম্বার কাছে এসে বলতে থাকে কয়েকজন লোক তার বন্ধুকে মেরে ফেলেছে। এম্বা কালিদাসকে নিয়ে ঘটনাস্থলে চলে যায়। সেখানে লাশটা দেখার পরে এম্বা অন্য একজন পুলিশ অফিসারকে বলে, এ তো এমএলএ সুন্দর। সেখানে জগন নামের আরও একটি ছেলের লাশ পড়েছিল। তখন কালিদাস বলতে থাকে 3 জন লোক এখানে চলে আসে এবং আমার এই 2 বন্ধুর উপরে হামলা করে, আমাকেও মারতে চেয়েছিল। আমি কোনো রকমে পালিয়ে বেঁচে আপনাদের কাছে চলে গিয়েছি। সাথে সাথে এম্বা অন্য একজন পুলিশ অফিসারকে বলে ফরেন্সিক ডিপার্টমেন্টে খবর দেওয়ার জন্য। এছাড়া কালিদাসকে সে একটি অফিসে নিয়ে আসে এবং কালিদাসের বয়ান রেকর্ড করতে থাকে। কালিদাস বলতে শুরু করে। কালিদাস বলে, সুন্দর আমার বন্ধু আর জগন একজন লয়ার। রাতে আমি আর জগন মিলে ড্রিঙ্কস করছিলাম বসে বসে। তখনই জগন বলে, দাঁড়ান, সুন্দরকে ও ডাকি। সে ড্রিঙ্কসের একটা ছবি তুলে সুন্দরকে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর সুন্দর সেখানে চলে আসে, কিন্তু তাকে অনেকটা চিন্তিত দেখায়। আমি আর জগন মিলে জিজ্ঞেস করি কি হয়েছে। সুন্দর বলতে থাকে, তোমাদের মেসেজ পেয়ে আমি এখানেই আসছিলাম, কিন্তু গাড়িটা কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। যখনই বাইরে বের হতে যাব তখনই দেখি একজন লোক আমার উপর হামলা করেছে। এরপরে আরও 2 জন লোক। আমি 3 জনকেই কোনোভাবে প্রতিহত করি। আমি আমার গানটা নিয়ে তাদের ফায়ার করতে চেয়েছিলাম, কিন্তু গুলিটা ঠিক সময় বের হয়নি। তারা 3 জনই আমাকে ধোঁকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরেই দেখতে পাই গাড়ির বাম্পারে কিছু একটা লাগিয়ে রেখেছিল, যার ফলে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। আমি ভাবছি কে এই কাজটা করতে পারে। জগন বলে, হয়তো আপনার কোনো রাজনৈতিক রাইভেল অথবা আপনার কোনো বিজনেস পার্টনারাই এমন কাজ করেছে। সুন্দর বলে, আমারও তাই মনে হচ্ছে। ঠিক তখনই হঠাৎ করেই জগন সুন্দরের গানটা হাতে নিয়ে সুন্দরকে গুলি করে। এটা দেখে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করে। আমি বুঝতে পারছিলাম না ও এটা কেন করলো। এরপরেই কোত্থেকে জানি 3 জন লোক চলে আসে। তারা জগনকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তার ঘাড়ের উপরে আঘাত করে। ছুরি দিয়ে সেখানে আঘাত করার ফলে জগন মাটিতে লুটিয়ে পড়ে। এরপরেই সেই 3 জন লোক আমার দিকে তাকায়, আর আমি ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি। এরপরে এম্বা তার হায়ার অফিসারকে কল করে আর বলে এমএলএ সুন্দর খুন হয়েছে। তার ফোনটা আমি চেক করে দেখেছি, সে মারা যাবার আগে কয়েকবার তার পিএস পুকে কল করেছিল, কিন্তু সে কলটা রিসিভ করেনি। আমিও তাকে কয়েকবার কল করেছি, কিন্তু সে কলটা রিসিভ করছে না। আপনি যে ওকে জিজ্ঞাসাবাদ করুন। সেই পুলিশ অফিসার চলে যায় পুয়ের বাসায়। সেখানে যাওয়ার পরে দেখতে পায় সে তখনও ওয়াশরুমে ছিল। বাইরে বের হওয়ার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এমএলএ সুন্দর তাকে এতবার কল করার পরেও সে কেন কল রিসিভ করেনি। পু তখন বলতে থাকে, 2 দিন আগে আমি একটা ব্রিজে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি একজন লোকের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখন আমি দেখতে পাই সেখান দিয়ে একজন পানিপুরি বিক্রেতা যাচ্ছে। সে কয়েকবার সেখান দিয়ে যাওয়া আসা করে আর পানিপুরির নাম ধরে ডাকতে থাকে। কয়েকবার ডাক শোনার পরেই আমার খেতে ইচ্ছে করে। আমি তাকে দাঁড় করিয়ে কয়েকটা পানিপুরি খাই, আর সেটাই ছিল আমার শেষ খাবার। এরপরে আমার লুজ মোশন যে শুরু হয়েছে সেটা আর কোনোভাবে থামছেই না। আমি বেশিরভাগ সময় ওয়াশরুমেই রয়েছি এই কয়েকদিন, তাই বাইরে কি হচ্ছে না হচ্ছে আমার কিচ্ছু জানা নেই। আমি কারো ফোনই রিসিভ করতে পারছি না। পুলিশ অফিসার বলে এমএলএ সুন্দর খুন হয়েছে, তাকে কেউ খুন করে রেখে গেছে। তুমি কি এই বিষয়ে কোনো কিছু জানো কিনা? পু বলে, তেমন কিছু নয়। এরপরে এম্বা কালিদাসের থেকে সব ধরনের ডিটেলস নিয়ে তাকে চলে যেতে বলে বাসায়। এছাড়া কালিদাসের আইডি প্রুফও সে ভালো করে চেক করে। এরপরেই রাজুকে দেখানো হয় যে মাস্ক পরে কোথাও যাচ্ছিল। এই রাজু হচ্ছে এমএলএ সুন্দরের ছেলে গৌতমের বন্ধু। রাস্তায় যখন সে বাইক নিয়ে কোথাও যাচ্ছিল, এম্বার সাথে তার গাড়িটা হঠাৎ করে বাড়ি খায়। রাজু এম্বার সাথে ঝগড়া করতে থাকে। তখনই এম্বার মনে পড়ে যায় যে এমএলএ সুন্দরের ছেলে গৌতমও মিসিং, আর গৌতমের ক্লোজ ফ্রেন্ডের মধ্যে একজন হচ্ছে রাজু।
সে রাজুর ছবির সাথে তার চেহারা মেলাতে থাকে। তখনই রাজু বুঝতে পেরে যায় যে পুলিশের হাতে সে ধরা পড়ে গেছে। বাইক ছেড়ে পালাতে শুরু করে। এম্বাও তার পেছনে পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সে তাকে ধরে উঠতে পারছিল না। কিন্তু একটা সময় এম্বা দৌড়াতে যেয়ে একটা চোরাবালির গর্তের মধ্যে পড়ে যায়, তার পা আটকে যায়, আর এই ফাঁকে রাজু সেখান থেকে পালিয়ে যায়। এম্বার সাথে তার কুকুরটাও ছিল। এম্বা জোরে তার কুকুরটাকে ডাক দেয়, আর তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে। সেখানে এম্বার গাড়ি এবং কুকুরটাকে দেখে সেই পুলিশ অফিসারের সন্দেহ হয়। সে এম্বার কুকুরের পেছনে দৌড়াতে থাকে, কুকুরটা যে রাজুর পেছনে দৌড়াতে থাকে, আর সেই পুলিশ অফিসার এম্বাকে উঠতে সাহায্য করে। রাজু সেই জঙ্গলের ধারে একটা লেকের পাশে এসে লুকিয়ে পড়ে। সেই পুলিশ অফিসার সহ এম্বা তাকে খুঁজে পায় না। সে সেখান থেকে পালিয়ে চলে আসে। এম্বা এরপরেই বাড়িতে ফেরে। সে তার হাতের ব্যান্ডেজটা খুলে ফেলে আর কল্পনা করতে থাকে কিছুদিন আগেই কাউকে বাঁচানোর জন্য সে কান্না করছিল, আর তখনই দেয়ালে ঘুষি মারার ফলে তার এই অবস্থা। এদিকে কালিদাসের কাছে ফাহাদ এবং আরও একজন ডক্টর আসে। সেই পুলিশ অফিসার ফাহাদ কালিদাসকে বলে, আমরা আপনার একটি টেস্ট করব, এই জন্য আপনাকে একটি ইঞ্জেকশন নিতে হবে। কালিদাসও রাজি হয়ে যায়। সেই ডক্টর কালিদাসকে একটি ইঞ্জেকশন পুশ করে। এরপরেই কালিদাস কিছুটা নেশাগ্রস্ত হয়ে যায়, আর কালিদাসকে প্রশ্ন করা হয় সেই সময়ে কি হয়েছিল যখন সুন্দরের খুন হয়, সুন্দরকে কে খুন করা হয়েছিল। এটা কিছুটা হিপনোটাইজের মতো, যার ফলে নেশাগ্রস্ত হয়ে যাকে ইঞ্জেকশন পুশ করা হয় না কেন সে সত্যিটা বলে দেয়। কালিদাসও তাই করে। সে বলে যে কিভাবে সুন্দর এবং জগানের খুন হয়েছে। ফাহাদ এবং সেই ডক্টর কালিদাসের সবকিছু শোনার পরে এম্বাকে কল করে, তার সাথে দেখা করে পুরো বিষয়টা বলে যে কালিদাস আমাদের যা বলেছে পুরোটাই সত্যি। অর্থাৎ জগন প্রথমকে সুন্দরকে খুন করেছে, এরপরেই 3 জন লোক এসে জগনকে খুন করেছে। তখনই কিছু একটা কল্পনা করা হয়। কয়েকদিন আগে কালিদাস কোথাও যাচ্ছিল, ঠিক তখনই সেখানে সেই 3 জন লোকের সাথে কালিদাস দেখা করে যারা জগনকে খুন করেছে। কালিদাস তাদেরকে বলে কাজটা হয়ে যাওয়ার পরে বাকি টাকা সে তাদের দিয়ে দেবে। সেখানে কালিদাস এবং সেই 3 জন লোকের কথা থেকে আমরা জানতে পারি কালিদাস সেই 3 জন লোককে টাকা দিয়েছে এমএলএ সুন্দরকে খুন করার জন্য। কিন্তু কেন? অন্যদিকে সেই দিন কালিদাস অপেক্ষা করছিল কখন তার লোকেরা চলে আসবে এবং এমএলএ সুন্দরকে খুন করবে, কারণ সেই 3 জন লোক প্রথমবার এমএলএ সুন্দরকে গাড়িতে আক্রমণ করার পরেও তাকে মারতে ব্যর্থ হয়েছে। তাই কালিদাস সেই 3 জন লোককে জানিয়ে দেয় যে এমএলএ সুন্দর এখানে আসবে, তারা যেন এখানে এসেই এমএলএ সুন্দরকে খুন করে ফেলে। কিন্তু অদ্ভুতভাবে সেই দিন জগন কালিদাসের লোকের আগে এমএলএ সুন্দরকে খুন করে ফেলে। এটা দেখে কালিদাস অবাক হয়ে যায় আর মনে মনে খুশিও হয়ে যায়। অর্থাৎ সে যে কাজটা করাতে চেয়েছিল সেই কাজটা জগন করিয়ে দিয়েছে। কিন্তু কালিদাসের সাথে সুন্দরের কি এমন হয়েছিল? কেনই বা সে এমনভাবে এমএলএ সুন্দরকে খুন করতে চাইল? তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কালিদাসের মেয়ে প্রায় বছর কয়েক ধরেই হসপিটালে কোমাতে রয়েছে, আর তার মেয়ের কোমাতে যাওয়ার কারণটা হচ্ছে এমএলএ সুন্দর। এটা কালিদাস জানতে পেরেছিল, এই জন্য কালিদাস সেটার বদলা নেওয়ার একটা প্ল্যান করে। প্রথমে সুন্দরের থেকে তার সেক্রেটারি পুকে সরিয়ে দেয়, অর্থাৎ সেই পানিপুরিওয়ালাকে সেই পাঠিয়েছিল, এবং প্ল্যান করে পুকে সেই পানিপুরি খাইয়ে তার লুজ মোশন করিয়ে তার থেকে সুন্দরকে দূরে রাখে, যাতে সুন্দর একা থাকে এবং তাকে মেরে ফেলতে পারে। এরপরেই সেই 3 জন লোককে সে হায়ার করে যারা সুন্দরকে মারবে। কিন্তু তার প্ল্যানে পানি ঢেলে দেয় জগন। সেই 3 জন লোক সেখানে আসার আগেই জগন সুন্দরকে মেরে ফেলে। কিন্তু কেন? কারণ কালিদাসের মেয়ে নিত্যাকে জগন ভালোবাসত, আর যখন জানতে পারে যে নিত্যার কোমার যাওয়ার কারণটা হচ্ছে সুন্দর, তখন সে তার ভালোবাসার প্রতিশোধ নেয়ার জন্যই সুন্দরকে মেরে ফেলে। আসলে জগন, সুন্দর এবং কালিদাস তাদের 3 জনের মধ্যেই ভালো একটা সম্পর্ক ছিল। একদিন সুন্দর যখন জানতে পারে তার ছেলে গৌতম এবং তার বন্ধু রাজুর জন্য কালিদাসের মেয়ে নিত্যা এখন কোমায়, তখন সে ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না কি করবে, কারণ কালিদাস যদি এটা জানতে পারে তাহলে বিপদ হতে পারে। এই জন্য সে জগনকে ডাকে। জগন একজন লয়ার ছিল, তাই সুন্দর জগনকে বলে, তুমি যে কালিদাসকে বলবে আমি তার মেয়ে নিত্যাকে অ্যাক্সিডেন্ট করেছি, যার ফলে এখন সে কমায় রয়েছে। কালিদাস যদি আমার ছেলে এবং তার বন্ধুর ব্যাপারে জানতে পারে তাহলে আমাদের বন্ধুত্বতা নষ্ট হয়ে যাবে। এটা যখন জগন জানতে পারে যে তার ভালোবাসার মানুষ কোমায় রয়েছে শুধুমাত্র গৌতম এবং তার বন্ধু রাজুর কারণে, তখন সে খুবই কষ্ট পায়। কিন্তু যখন আরও রেগে যায় যখন সুন্দর তাকে বলে গৌতম এবং রাজুর এসব কুকীর্তিগুলো অর্থাৎ কালিদাসকে জানতে না দিতে, বরং তাকে মিথ্যেটা বলতে। যখন ভেতরে ভেতরে প্রতিশোধের আগুনে পড়ছিল, কিন্তু কালিদাসকে সে এই বিষয়ে কোনো কথাই বলে না।
এই জন্যই সেদিন যখন সুন্দরকে মেরে ফেলে। কিন্তু কালিদাস কি করে জানলো যে তার মেয়ের কোমায় যাওয়ার কারণটা সুন্দরী? নিত্যা কোমায় যাওয়ার পরে একদিন সুন্দর এমনিতেই কালিদাস এবং নিত্যাকে দেখতে আসে। যখনই সুন্দর নিত্যার সামনে আসে আর কালিদাস আর তারা দুজন মিলে কথা বলতে থাকে, কালিদাস খেয়াল করে সুন্দরের নামটা নিতেই নিত্যার চোখ বেয়ে পানি পড়ে। তখন কালিদাস বুঝে যায় হয়তোবা তার মেয়ের আজকের এই দুর্দশার জন্য সুন্দরী দায়ী, আর এই জন্যই সুন্দরকে শাস্তি দেওয়ার জন্য কালিদাস প্ল্যান করেছিল। কিন্তু সেদিন যখন সুন্দরকে মেরে ফেলে, কালিদাসের ভাড়া করা সেই 3 জন লোক সেখানে চলে আসে আর তারা ভাবতে থাকে জগন হয়তো কালিদাসকেও মেরে ফেলবে। এই জন্য কালিদাসকে বাঁচানোর জন্য কালিদাসের কোনো কথা না শুনেই তারা জগনকে সেখানে মেরে ফেলে। এরপরেই কালিদাস অবাক হয়ে যায় আর 3 জন লোককে বলে, তোমরা এখান থেকে পালিয়ে যাও, আমি তোমাদের দিয়ে সুন্দরকে মারতে চেয়েছিলাম কিন্তু জগনই সুন্দরকে মেরে ফেলেছে, আর পুলিশ যদি এখন দেখে তাহলে তোমাদের সাথে সাথে আমিও ধরা পড়ে যাব, তোমরা এখান থেকে পালিয়ে যাও, কোনোভাবে বাকি বিষয়টা আমি ম্যানেজ করে নেব। এরপরেই এমএলএর ছেলে গৌতম এবং তার বন্ধু রাজুকে দেখানো হয় যাদেরকেও আটকে রেখেছে। তখনই দেখা যায় তাদের আটকে রেখেছিল নিত্যার বাবা কালিদাস। কালিদাস গৌতম এবং রাজুকে নিজের বাসায় আটকে রেখেছিল। সে তাদের জন্য খাবার নিয়ে আসে। গৌতম আর রাজু দুজনেই খুব ক্ষুধার্ত ছিল, আর ক্ষুধার্ত থাকার কারণেই তারা মুখ দিয়ে খাবার খেতে শুরু করে। আসলে নিত্যার যখন অ্যাক্সিডেন্ট হয় সেই সময়ে কালিদাস তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে নিত্যার পার্স থেকে 2টি আইডি কার্ড পায়, গৌতম এবং রাজুর। তখনই কালিদাস সন্দেহ করতে থাকে তার মেয়ের এই অ্যাক্সিডেন্টের পেছনে এদের দুজনেরও হাত থাকতে পারে। এরপরে যখন নিত্যা কোমায় চলে যায় তখন সে সিদ্ধান্ত নেয় তাদের কিডন্যাপ করবে এবং তাদের কাছ থেকে শুনবে যে কিভাবে নিত্যার এই অবস্থা হলো। কালিদাস সেটাই করে, কিডন্যাপ করে তাদের দুজনকেই নিজের কাছে রেখে দেয়। এরপরে ফ্ল্যাশব্যাকে সেই ঘটনাটি দেখানো হয় যে নিত্যার সাথে আসলে কি হয়েছিল। 1 বছর আগের ঘটনা দেখানো হয়, 2021 সাল। কালিদাসের স্ত্রী মারা যাওয়ার পরে কালিদাস তার মেয়ে নিত্যাকে অনেক আদর যত্ন করে লালন পালন করে। নিত্যাকে তার মায়ের অভাবটা কখনো বুঝতেই দেয়নি কালিদাস, আর এই জন্য নিত্যাও তার বাবাকে অনেক ভালোবাসত। নিত্যার মনটাও খুব ভালো ছিল, কারণ যখনই সে স্যালারি পেত সেখান থেকে কিছু টাকা খরচ করে একটা অনাথ আশ্রমে বাচ্চাদের জন্য বিস্কুট, চকলেট এছাড়া আরও বিভিন্ন জামাকাপড় সামগ্রী তাদের নিয়ে যেত। সেই অনাথ আশ্রমের বাচ্চাদের নিত্যা অনেক ভালোবাসত, আর বাচ্চারাও তাকে পেয়ে অনেক খুশি থাকত, তাকে ভালোবাসত। মাঝে মধ্যে নিত্যা সেই অনাথ আশ্রমে যেয়ে সময় কাটাতো। সবকিছু খুব ভালোই চলছিল। এইদিকে রাজু আর গৌতম খুব ভালো বন্ধু ছিল। তারা একই সাথে হ্যাকিং শিখতে শুরু করে। রাজু খুব দ্রুত হ্যাকিং শিখে ফেলে। এরপরেই তারা ভাবতে থাকে তারা কারো মোবাইল হ্যাক করবে, কিন্তু কার মোবাইল হ্যাক করবে সেটা তারা বুঝতে পারে না। এরপরেই রাজু আর গৌতম কয়েকটি র্যান্ডম নাম্বার হ্যাক করে তাদের কল রেকর্ডিংগুলো শুনতে থাকে। প্রথমে তাদের এইসব জিনিস খুব ভালোই লাগে, কিন্তু ধীরে ধীরে তাদের প্রত্যাশাটা আরও বেড়ে যায়। তারা চাইতে থাকে যে কারো পার্সোনাল মোবাইল তারা হ্যাক করবে এবং সেই মোবাইলে কি কি আছে সেটা তারা দেখবে। যদিও রাজু এতে প্রচণ্ড ভয় পায়, কিন্তু গৌতম তাকে সাহস দেয়। এরপরেই তারা দুজন ঠিক করে তাদেরই স্কুলের এক ম্যাডাম কাইলের ফোন তারা হ্যাক করবে। সেই প্ল্যান অনুযায়ী পরের দিন ক্লাসে যেই গৌতম ফার্স্ট বেঞ্চে বসে, কারণ সেখানেই কায়েল ম্যাডাম তার ব্যাগটা রাখে। কায়েল যখন পড়াচ্ছিল বাচ্চাদের তখনই গৌতম ধীরে ধীরে ব্যাগের চেনটা খুলতে শুরু করে, কারণ সবাই তখন বোর্ডের দিকে তাকিয়েছিল। আর 2-1 জন দেখলেও গৌতম যেহেতু এমএলএর ছেলে তাকে কেউ কিছু বলবে না, এই জন্যই গৌতম ধীরে ধীরে ব্যাগটা খুলতে শুরু করে এবং কায়েলের ফোনটা নেয়। আর ফোনটা নিয়ে তাড়াতাড়ি কায়েলের মোবাইলে তাদেরই একটা অ্যাপ ইনস্টল করে দেয়, আর যেটা ওপেন করার সাথে সাথেই কায়েলের মোবাইলের নিয়ন্ত্রণটা তাদের কাছে চলে আসে। এরপরেই গৌতম সাথে সাথে তাড়াতাড়ি মোবাইলটা আবারও ব্যাগে রেখে দেয়। ঠিক তখনই কায়েল এসে তার মোবাইলটা নেয়। একটুর জন্যই গৌতম ধরা পড়ে যাচ্ছিল, একটুর জন্য সে পার পেয়ে যায়। এদিকে সুন্দর তার বেডরুমে বসেই মোবাইলে কিছু ঘাটাঘাটি করছিল। হঠাৎ করেই তার চোখ পড়ে পাশের একটা ব্যাগ, যেটা বেডের একটি ডয়ারের ভেতরে রাখা ছিল। সেই ব্যাগ খুলে দেখতে পায় ব্যাগ ভর্তি কিছু টাকা রয়েছে। এটা দেখে সুন্দরের মাথা নষ্ট হয়ে যায়। সে গৌতমকে জিজ্ঞেস করে এই টাকার ব্যাগটা তো সে আলমারিতে রেখেছিল, এখানে কি করে আসলো? কিন্তু গৌতম কিছু বলে না। যখনই সুন্দর তাকে চাপ দেয়, গৌতম বলতে থাকে সে এবং তার বন্ধু একটি নতুন বিজনেস খুলবে, আর এই জন্যই তাদের টাকা প্রয়োজন, সেই জন্যই সে টাকাটা নিয়েছে। সুন্দর বুঝতে পারে তার ছেলে কোনো একটা অপকর্মের সাথে জড়িয়ে গেছে, তাই সে তাকে একটা চর মেরে বসে। সুন্দর তাকে বলে সে এখনো অনেক ছোট, এই ধরনের কাজ তাকে দিয়ে মানায় না। সে যখন বড় হবে সুন্দরী তাকে শিখিয়ে দেবে তাকে কিভাবে কি করতে হবে। এটা বলে সুন্দর সেখান থেকে চলে যায়।
এরপরেই টিচার্স রুমে নিত্যা কায়েলকে চিন্তিতভাবে বসে থাকতে দেখে। সে জিজ্ঞেস করে তার কি হয়েছে। কায়েল প্রথমে বলে তার কিছুই হয়নি, কিন্তু নিত্যা তাকে জোর করে এবং জিজ্ঞেস করে তাকে কি হয়েছে সেটা বলার জন্য। অবশেষে কায়েল বলতে শুরু করে। প্রতিদিনের মতো সেই দিন সে ক্লাস নিচ্ছিল, কিন্তু টিফিনের ছুটিতে সবাই যখন বের হয়ে যায়, কায়েল তখন বের হতেই যাবে। ঠিক ওই সময়টাতে গৌতম এবং রাজু তাকে ডাকে। তাদের দুইজনের কিছু ডাউট ক্লিয়ার করা দরকার ছিল। কায়েল বলে তাড়াতাড়ি বলো, টিফিনের সময় হয়ে গেছে। তখন গৌতম ইনিয়ে বিনিয়ে বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে দিয়ে সুখী নয়? সে কি আপনাকে স্যাটিসফাইড করতে পারে না? এই ধরনের উল্টোপাল্টা আরও অনেক বাজে বাজে মন্তব্য করতে থাকে কায়েলকে নিয়ে। কায়েল হতবাক হয়ে যায় তাদের দুইজনের মুখ থেকে এই ধরনের কথা শুনে। কায়েল কিছু না বলে সেখান থেকে চলে আসে। আসলে গৌতম আর রাজু যেহেতু কায়েলের মোবাইলটা হ্যাক করে ফেলেছিল, তার সেই পার্সোনাল মেসেজ এবং কথোপকথন অনেক কিছুই তারা শুনে ফেলেছিল। আর এই পুরো ঘটনাটাই কায়েল বলে নিত্যাকে। নিত্যার সাথে সাথে একজন স্টুডেন্টকে ডাক দেয় আর গৌতম আর রাজুকে অফিসে আসতে বলে। রাজু ভয় পেয়ে যায়, সে আসে না, শুধুমাত্র গৌতম আসে। আর গৌতম আসতেই নিত্যা তাকে অপমান করতে শুরু করে, কিন্তু গৌতম চরম বেয়াদব ছিল। সে উল্টো নিত্যা এবং কায়েলকেই সেখানে অপমান করতে থাকে আর বাজে বাজে কথা বলতে থাকে। সেখানে সে বলতে থাকে যদি তাদের কারো প্রয়োজন হয় তাহলে যেন গৌতমকে ডাকে, গৌতম তাদের সব চাহিদা পূরণ করে দেবে। এইসব কথা শুনে প্রচণ্ড রেগে যায় নিত্যা। সে তাকে চর মারতেই যাবে, তখনই গৌতম বলে একবার ভেবে নেবেন, কারণ এর ফল তেমন একটা ভালো হবে না। এতে নিত্যা আরও রেগে যায় আর গৌতমকে চর মেরে তার কাছ থেকে আইডি কার্ডটা রেখে দেয়। গৌতম এতে রেগে যায় আর দুজনকেই হুমকি দেয় সে তাদের দেখে নেবে। বাইরে এসে গৌতম তার বাবা সুন্দরকে কল করে আর বলে স্কুলে একটা ঝামেলা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এখনই আসো। সুন্দর ভাবে ছেলে মেয়েদের মধ্যে হয়তোবা ছোটখাটো একটা ঝামেলা হয়েছে, তাই এইসব বিষয় সে আর জড়াতে চায় না। সে গৌতমকে ধমক দেয় আর বলে তার এখন কাজ আছে, সে আসতে পারবে না। তার পরিবর্তে তার পিএস পু আসছে। ফোন রাখার পরে সুন্দর পুকে বলে এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না, আবার স্কুলের মধ্যে কি ঝামেলা বাঁধিয়েছে কে জানে। টিচার্সরা যা করতে বলবে তুমি শুধু তাই করবে, স্কুলে যে খোঁজ নাও ও কি করেছে। এদিকে কায়েল বাসায় যেতেই ভয় পাচ্ছিল। নিত্যা তাকে সাহস দেয়, বলে তুমি যদি ওদের এইভাবে ভয় পেতে থাকো, ওরা তোমাকে আরও ভয় দেখাতে থাকবে। তোমার উচিত সাহসী হয়ে ওদের মোকাবেলা করা। এই জন্য নিত্যা কায়েলকে তার নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে পু স্কুলে আসার পরে দেখতে পায় গৌতমকে কেউ চর মেরে তার গাল লাল করে দিয়েছে। গৌতম তখন নিত্যার নাম বলে যে সেই ম্যাডাম তাকে শুধু শুধুই মেরেছে কোনো কারণ ছাড়া। পু বলে ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। গৌতম আর রাজু সেখান থেকে চলে যায়। সেই দিক দিয়ে যাচ্ছিল নিত্যা আর কায়েল। তাদের স্কুটি থামিয়ে দেয় পু আর নিত্যাকে জিজ্ঞেস করে সে গৌতমকে কেন চর মেরেছে। কায়েলের বিষয়টা সবার সামনে চলে আসবে, এই জন্য নিত্যা কায়েলের নাম বলে না আর বলে কেন মেরেছি সেটা বলা যাবে না। কিন্তু পু তাকে জোর করতে থাকে যে কেন মেরেছে সেটা বলতে হবে। অন্যদিকে সেখানেরই দুইজন কর্মী ভাবতে থাকে এখন তাদের এমন কিছু করতে হবে যার ফলে এমএলএ সুন্দর তাদেরকে তারা আরও কাছে বানিয়ে নেয়। এই জন্য একজন যে হুট করে কথার মাঝখানেই নিত্যার মাথায় আঘাত করে বসে কাঠের একটা টুকরো দিয়ে। এটা দেখে পু অবাক হয়ে যায়। অন্যদিকে কায়েল ভয় পেয়ে যায়। সেখান থেকে আহত নিত্যাকে রেখে সে পালিয়ে যায়। পু সবাইকে ধমকাতে থাকে যে কেন তারা এভাবে তাকে না বলেই আঘাত করলো। গৌতম আর রাজু কিছুটা আড়ালেই ছিল, তারাও সেখানে চলে আসে। গৌতম খুশি হয়, কিন্তু পু রেগে যায় আর বলে স্যার আমাকে বলেছে শুধুমাত্র ব্যাপারটাকে সমাধান করতে, জটিল করতে নয়। তখনই পু কল করে সুন্দরকে আর সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে সুন্দর বলে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি সেখান থেকে সবাইকে নিয়ে চলে আসো। আহত নিত্যাকে সেখানে রেখেই পু সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আহত নিত্যা স্কুটি চালিয়ে অনেক কষ্টে সেই অরফানেজে চলে আসে, কারণ সেটাই সবচেয়ে কাছাকাছি ছিল। সেই অরফানেজের একজন অন্ধ বাচ্চা নিত্যা তার কাছে গেলে সে বুঝতে পারে যে তাদের ম্যাডাম নিত্যা এসেছে। সে নিত্যার কাছে চলে যায় এবং জিজ্ঞেস করে সে কেমন আছে। যখনই অন্ধ মেয়েটি নিত্যার মাথায় হাত দেয় তখন সে ভেজা কিছু দেখতে পায় আর নাকে ঘ্রাণ শুকে সে বুঝতে পারে এটা রক্ত। সে চিৎকার করে ওঠে। তখনই সেখানকার একজন ম্যাডাম সেখানে চলে আসে আর দেখতে পায় নিত্যার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তাই সে সাথে সাথে নিত্যার বাবা কালিদাসকে কল করে। কালিদাস তাড়াতাড়ি সেখানে চলে আসে আর নিত্যাকে হসপিটালে নিয়ে আসে। কিন্তু তাকে হসপিটালে নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। মাথার চোটটা অনেকটা গভীরে চলে গেছে, যার ফলে হসপিটালে আনার পরে ডক্টর কালিদাসকে বলে তার মেয়ে নিত্যা কোমায় চলে গেছে। সে প্রচণ্ড কষ্ট পায়।
নিত্যার ব্যাগ সার্চ করতেই কালিদাস তখন গৌতম আর রাজুর আইডি কার্ড পায় আর সেখান থেকেই সে তাদের ধরে নিয়ে আসে, কারণ সে ভাবতে থাকে নিত্যার উপরে হওয়া হামলার পেছনে গৌতম আর রাজুরই হাত রয়েছে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। কালিদাসকে গৌতম আর রাজু বারবার রিকোয়েস্ট করছিল যেন তাদের ছেড়ে দেয়। কালিদাস ভেতরে যেয়ে লোহার একটা দণ্ড নিয়ে আসে। তারা আরও ভয় পেয়ে যায়, ভাবতে থাকে কালিদাস হয়তো তাদের দুজনকেও মেরে ফেলবে, কিন্তু তখনই কালিদাস অবাক করে দিয়ে তাদের দুইজনেরই হাত খুলে দেয় আর তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কালিদাস আর গৌতম তারা সেখানে দুজনেই প্রাণপণে দৌড়াতে শুরু করে। রাস্তা দিয়ে যখন তারা দুজনে দৌড়াচ্ছিল, হঠাৎ করে তখন দেখা যায় একটি বাইক তাদের পিছু করছে। তারা এতে আরও ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে শুরু করে। আর পালাতে গিয়ে তারা একটা সময় আলাদা হয়ে যায়। গৌতম একটি দোকানের সামনে চলে আসে। সে ভয়ে সেই দোকানের ভেতরে চলে যায় আর ভেতরে থাকা লোকটিকে সে বলে তাকে কেউ মারতে আসছে, তাকে যেন বাঁচায়। সেই লোকটিও তাকে সাহায্য করে। তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে কল দেয়। গৌতম সবকিছু খুলে বলে যে কোনো এক অজানা ব্যক্তি তাকে তাড়া করছে খুন করে ফেলার জন্য, মারার জন্য, তাকে যেন বাঁচায়। সেই লোকটি সেই দোকানের ঠিকানা দিয়ে দেয়। অন্যদিকে সেই লোকটি ফোন রাখার পরেই গৌতমকে দোকানের ভেতরে অন্য একটি রুমে লুকিয়ে রাখে। পুলিশ অফিসার এম্বা যখন সেখানে চলে আসে, তারা গৌতমকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেই রুমে গৌতমকে কেউ গলা কেটে খুন করে রেখে গিয়েছিল। এটা দেখে এম্বা অবাক হয়ে যায় আর দোকানদার লোকটাকে জিজ্ঞেস করে ওর এই অবস্থা কি করে হলো। লোকটাও অবাক হয়ে যায়। সে বলে আমি ওকে কিছুক্ষণ আগে নিজে সুস্থ সবল এখানে রেখে গিয়েছি, এরপরে আমি আমার ওখানে কাজ করছিলাম, কি হয়েছে আমি বলতে পারবো না। তখনই তাদের খবর আসে অন্য একটি জায়গায় আরও একটি লাশ পাওয়া গেছে। এম্বা পুলিশদের নিয়ে সেখানে চলে যায় আর দেখা যায় সেটা ছিল রাজুর লাশ। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এম্বাকে তার বোনের হাজব্যান্ড শঙ্কর কল করে এবং তাকে তাদের বাড়িতে আসতে বলে। এম্বা সেখানে গেলেই শঙ্কর বলে কায়েল দরজা খুলছিল না, অর্থাৎ কায়েল হচ্ছে এম্বার বোন। কায়েল অনেকদিন ধরে ডিপ্রেশনে ছিল। সে যখন বুঝতে পারে যে শুধুমাত্র তার জন্যই নিত্যা এখন কোমায়, সে এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারে না। সে ভাবতে থাকে সেই দিন যদি সে ভয়ে পালিয়ে না যেত, ঠিক সময়ে নিত্যাকে হসপিটালে নিয়ে যেত, তাহলে নিত্যার আজকের এই অবস্থা হতো না। দিনে দিনে এই বিষয়টা কায়েলকে খুঁড়ে খুঁড়ে খেতে থাকে আর এই জন্যই সে সিদ্ধান্ত নেয় সুইসাইড করার। দরজা বন্ধ করে দিয়ে নিজেকে সে ফাঁসিতে ঝোলাচ্ছিল। ঠিক ওই সময়টাতে শঙ্কর চলে আসে, দরজা নক করে, খোলে না। তখনই সে এম্বাকে কল করে। এম্বা সেখানে এসে জানলার ফাঁক দিয়ে দেখতে পায় তার বোন কায়েল সুইসাইড করছে। এটা দেখে সে প্রচণ্ড চিৎকার করতে থাকে, কায়েলকে থামতে বলে, কিন্তু কোনোভাবেই এম্বা নিজের বোনকে বাঁচাতে পারেনি আর এই বিষয়টা এখনও তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। পুলিশ অফিসার ফাহাদ এম্বাকে একটা ছবি পাঠায়। সেই ছবিটা দেখে আবারও ক্রাইম সিনে পড়ে থাকা সেই চুইংগামটার কথা মনে পড়ে এম্বার, যে চুইংগামটা সেই বাচ্চা ছেলেটা নিয়ে গিয়েছিল। এম্বার সাথে সাথেই কোমলের সেই ফ্ল্যাটে চলে আসে আর বাচ্চাটাকে জিজ্ঞেস করে তুমি সেদিন বলেছিলে সেই চুইংগামটা তোমার, সেটা তুমি কোথা থেকে পেয়েছ? বাচ্চাটি বলতে থাকে হ্যাঁ, ওই চুইংগামটা আমার, আমাকে এক আঙ্কেল দিয়েছিল। তখন এম্বা জিজ্ঞেস করে সে আঙ্কেলটা দেখতে কেমন ছিল, কোনো বর্ণনা দিতে পারবে? ছোট্ট বাচ্চাটি কিছুক্ষণ ভাবার পরে বলে হ্যাঁ, তার হাতে 6টা আঙুল ছিল। এটা শুনে চমকে ওঠে এম্বা, কারণ এমএলএ সুন্দরের ছেলে গৌতমের হাতেও 6টা আঙুল। তখন এম্বা বুঝতে পারে কোমলকে হত্যা করার পেছনে হয়তোবা গৌতমেরই হাত রয়েছে। তখনই আমাদের আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গৌতম আর রাজু আসলে কোমল নামে সেই মেয়েটিরও ফোন হ্যাক করেছিল এবং তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা দাবি করেছিল, কিন্তু কোমল তার প্রতিবাদ করেছিল। উল্টো গৌতমকে ফোন করে বলে এইসব কাজ বাদ দেওয়ার জন্য, নয়তোবা সে পুলিশকে ফোন করবে আর লাইভে এসে উল্টো গৌতম এবং রাজুকেই এক্সপোজ করে দেবে। এতে গৌতম আর রাজু সিদ্ধান্ত নেয় কোমলকে শিক্ষা দিতে হবে। সেই দিন রাতে তারা লুকিয়ে কোমলের ফ্ল্যাটে চলে এসেছিল। কোমল তখন সেই বিষয়টা নিয়ে লাইভ করার জন্য রেডি হচ্ছিল আর ওই সময়টাতে গৌতম তার মাথায় আঘাত করে। কোমলকে চেয়ারের সাথে বেঁধে তারা আরও টর্চার করতে থাকে, কিন্তু হঠাৎ করে কোমল মারা যায় আর এটা দেখে ভয় পায় রাজু, বলে এখন আমরা কি করব, মেয়েটি তো মারা গেল। গৌতম রেগে যায়। ঠিক ওই সময়টাতে সেখানে সে একটি স্প্রে দেখতে পায়। গৌতম তখন সেই স্প্রেটাই কোমলের মুখের ভেতরে দিয়ে দেয়, যাতে মনে হয় কোমল সুইসাইড করেছে। তখনই ওই বাচ্চাটা বাইরে খেলতে যেয়ে গৌতম আর রাজুকে দেখে ফেলে কোমলকে হত্যা করার সময়। এতে গৌতম অনেক রেগে যায় আর রাজুকে ধমকাতে থাকে, বলে একটা কাজও ঠিকমতো করতে পারো না, দরজাটা কেন খুলে রেখে এসেছ? এরপরে গৌতম নিজেই সেই বাচ্চাটির কাছে চলে আসে আর চুইংগাম দেয়, বলে এটা নিয়ে চলে যাও, এখানে যা দেখেছ কাউকে বলবো না, না হলে ওর মতো
আমরা তোমাকেও মেরে ফেলবো। বাচ্চাটি ভয়ে চুইংগামটি নিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। এম্বা কোথাও যাচ্ছিল, তাকে তার বোনের জামাই শঙ্কর কল করে আর বলে, তুমি তো এখন এটাই খুঁজছো যে গৌতম এবং রাজুকে কে খুন করলো। ওদেরকে আমি খুন করেছি। শঙ্কর বলে, আমি তাদের খুন করেছি। শঙ্কর সবকিছু খুলে বলতে থাকে। একদিন তার সাথে জগন এবং ফাহাদের দেখা হয়। যখন তাকে বলতে থাকে, সেই দিন যখন আমি ওই রুট দিয়ে আসছিলাম, কায়েল তাড়াহুড়ো করে আমার কাছে চলে আসে এবং আমাকে লিফট দিতে বলে। আমিও তাকে বাইক নিয়ে বাড়িতে পৌঁছে দেই, কিন্তু পরে জানতে পারি কায়েল এবং নিতিয়া একসাথে ছিল আর এমএলএ সুন্দরের লোকেরা নিতিয়ার উপরে হামলা করেছে। শঙ্কর তখনই বুঝতে পেরে যায় নিতিয়ার কোমায় যাওয়া, কায়েলের আত্মহত্যা, এই সব কিছুর পিছনেই গৌতম এবং রাজু রয়েছে। সে ভাবতে থাকে সে তাদের সাহায্য করবে। সে তাদের কিডন্যাপ করতেই যাচ্ছিল, ঠিক তার আগেই কালিদাস তাদের কিডন্যাপ করে ফেলে। শঙ্কর বলে, কালিদাসই ওদের খুন করে ফেলত, কিন্তু আমি কালিদাসকে গোপন মেসেজের মাধ্যমে রিকোয়েস্ট করেছিলাম যে আমার হাতে যেন ছেড়ে দেয়, আমি ওদেরকে মারতে চাই। কালিদাস তার অনুরোধ রেখেই সেই দুইজনকে ছেড়ে দিয়েছিল, আর এরপরে আমি তাদের খুন করেছি। শঙ্কর বলে, আমি ওদের দুজনকেই ওদের কৃতকর্মের শাস্তি দিয়েছি। আমি আমার স্ত্রী মারা যাওয়ার প্রতিশোধ নিয়েছি। এখন তুমি চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারো, আমি আমার বাড়িতেই রয়েছি। এদিকে এম্বা তার বোনের হত্যাকারীদের বিচার পেয়ে খুশি হয়। অন্যদিকে শঙ্করকেও সে অ্যারেস্ট করতে চাইছিল না, এই জন্য এই কেসটা সে ছেড়ে দেয় এবং ফাহাদকে দিয়ে দেয়। এরপরেই ফাহাদ সেই কেসটা ইনভেস্টিগেশন করে। কিছুদিন পরে সে কালিদাসের সাথে দেখা করে আর বলে এখন সে সবটা জানে, কারণ সে শঙ্করকে অলরেডি অ্যারেস্ট করে ফেলেছে সেই খুনের দায়ে। কালিদাসও তখন হাসতে থাকে, কারণ সে খুশি ছিল। যদিও এই সব কিছুর মাস্টারমাইন্ড সেই ছিল, কিন্তু তার প্ল্যানগুলো অন্য কেউ এক্সিকিউট করে দিয়ে গেছে। যেমন সুন্দরকে মারার জন্য সে লোক ঠিক করেছিল, কিন্তু জগনই তাকে মেরে ফেলেছে। অন্যদিকে গৌতম আর রাজুকে মারার জন্যও সে প্ল্যান করেছিল, কিন্তু সেটা শঙ্করই করে দিয়েছে, যার ফলে তার বিরুদ্ধে কোনো কেসই হয়নি। এছাড়া কালিদাসের উদ্দেশ্যটাও পূরণ হয়ে গেছে, অর্থাৎ তার মেয়ের কোমায় যাওয়ার জন্য যারা দায়ী তাদের সে শাস্তি দিয়েছে। ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে আর একটা ফায়ার করে, কিন্তু গুলিটা কাকে করে সেটা দেখানো হয় না, কিন্তু বোঝা যাচ্ছিল সে ফায়ারটা কালিদাসকে করেছে। লোকটার হাতে একটা আংটি ছিল, আর এই আংটিটা দেখে বোঝাই যাচ্ছিল সে ছিল এম্বার হায়ার অফিসার, পুলিশ অফিসার পরাগ, কারণ তার হাতেও মুভির শুরুতে ঠিক একই ধরনের একটা আংটি দেখা গিয়েছিল। আসলে পুলিশ অফিসার পরাগ একদিন পুর সাথে দেখা করতে গিয়েছিল, আর ধারণা করা হচ্ছে পু অলরেডি জানতে পেরে গিয়েছিল যে এই সব কিছুর পেছনে কে কে রয়েছে, অর্থাৎ কালিদাস। তাই সে প্রতিশোধ নেয়ার জন্যই পুলিশ অফিসার পরাগকে দিয়ে কালির উপরে হামলা করায় এবং তাকে মেরে ফেলে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।